তো প্রথম দিকে আমরা 10 থেকে 20,000-এর মতো আমাদের প্রফিট থাকতো, এগুলো খরচ বাদ দিই। তারপরে যখন আমার আস্তে আস্তে 1 বছর যায়, 1 বছর না ধরেন বেশি না, 8 মাস, 8 থেকে 10 মাস এরকম হবে। তো তারপরে দেখি আমার ইনকাম প্রায় 50,000 কাছাকাছি চলে গেছে। তারপরে এটাকে আমি আস্তে আস্তে ভাবি যে আর একটু বেশি করবো। তো কিভাবে বেশি করবো, আমরা প্রোডাকশন বেশি বাড়াইছি, ম্যান পাওয়ার বাড়াইছি, তখন আমরা এটাকে ওই 80 থেকে 90,000-এর মধ্যে চলে গেছে। প্রায় 1 লাখই বলা যায়, 1 লাখ ক্রস করছে একবার আমি। এই যে গত ঈদে আমার 1,20,000-এর মতো আসলে আর্নিং ছিল, শুধু এইগুলো আপনার মডেল সেল করে। যে মানুষটা পেন্টিং করতে পারে সে অবশ্যই এই জিনিসটা বানাতে পারবে। তো অনেকেই বলে ভাই আপনারা অনেক সুন্দর জিনিস করেন, আমিও করতে চাই শখের বসে। আমি ছোটবেলায় অনেক সুন্দর ড্রয়িং করতাম, অলওয়েজ 50-এ 50 পাইছি। তখন দেখতাম যে আমি বাকিদের থেকে একটু বেটার করি। তো আমার আম্মু বলে যে এটা কি খেলনা বানাইছিস, এগুলো এক পাগলে বানায় আর এক পাগলে কিনে। আমি পড়াশোনা করছি এক লাইনে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনারা জানেন কাপড় রিলেটেড সবকিছু। তো করার পরে ওইটাতে আসলে মানুষ জবের দিকে ঝুঁকে, মানে যেটাতে পড়াশোনা করে অনেকে কিন্তু ওইটাতে যাওয়ার চেষ্টা করে যতই মন না চাক। কিন্তু আমি কি করি, এখন একটা রিস্কি একটা ডিসিশন যে এই কাজটা করব, এখন চাকরি বাকরি করবো না, বাসায় কি হবে না হবে সবকিছু জানে শুনে তারপরও ভাবছি যে না যাই হোক, আগে শখ আগে। তো করতে করতে হঠাৎ করে ফ্যামিলিতে বললো এইগুলো বাদ দিয়ে চাকরি বাকরি কর। প্রথম শুরুর দিকে কিন্তু আমি কোনো অর্ডার টর্ডার পাইতাম না, ধরেন 4-5 মাস এরকম গেছে। যখন একটু ভালো কাজ করা শুরু করি তখন মানুষের চোখে পড়ে, মানুষ দেখে, অর্ডার দেয়, তারপর আস্তে আস্তে আমার এটা গ্রো করা শুরু করছে। বিশেষ করে টং দোকান, আমি আপনাদের টং দোকানটা দেখাই। টং দোকানের কাজ চলতেছে, এটা একটা ছোট, এখানে এখনো এটা করি নাই, রেডি করি নাই। ভিতরে অনেক কিছু হবে, কলা জ্বলবে, চিপস থাকবে, বোতল থাকবে, ভিতরে লাইটিং সিস্টেম করবো, লাল আলো জ্বলবে। ইন ফিউচার আমার প্ল্যান আছে একটা দোকান দিয়ে দিব। তো দোকানে দিলে তখন এটা ডিসপ্লেতে সাজায় রাখবো, মানুষ আসবে দেখবে এই মডেল ভালো লাগতেছে না, এই মডেল ভালো লাগতেছে, দেখে দেখে পছন্দ করে নিতে পারবে। সত্যি বলতে আসলে চাকরি করে আমার মনে হয় না বেশি দূর আগাইতে পারবেন। আর বাংলাদেশে যেহেতু অনেক বেশি লোক, সেক্ষেত্রে চাকরির বাজারটা খুবই মানে দুর্বল। এটা ফার্স্টে আসলে আমরা এইভাবে শুরু করি নাই। আমরা শুরু করছিলাম যে আমরা যখন পেইন্টিং করতাম, বিশেষ করে আমি নিজে অনেক ধরনের গ্রামীণ দৃশ্য আঁকাইতাম আগে। শুধু গ্রামীণ দৃশ্য না, মানুষের ছবি আঁকাইছি, কার্টুন আঁকাইছি, ক্যালিগ্রাফি করছি। তো করতে করতে হঠাৎ করে মনে হলো যেহেতু আমরা গ্রামের দৃশ্য আঁকাচ্ছি, এই জিনিসটাকে কিভাবে আমরা ধরা ছোঁয়ার মধ্যে আনতে পারি। আমরা পেইন্টিং করলে এটা তো জাস্ট ওয়ালে লাগায় রাখে, এটাতে আর ধরা যায় না। আর যখন আমরা এই জিনিসটাকে বানাবো তখন আমরা টাচ করতে পারতেছি, ধরতে পারতেছি, এটাকে সব দিক থেকে দেখতে পারতেছি। এটাকে আপনার বাস্তবিক একটা রূপ দেওয়ার জন্য আমার এইটার প্রতি আশা। কারণ পেইন্টিং না পারলে এটা আসলে করা যাবে না। যে মানুষটা পেইন্টিং করতে পারে সে অবশ্যই এই জিনিসটা বানাতে পারবে, কোথায় কতটুকু সাইজ দিতে হবে, কোথায় গাছপালা দিতে হবে, কোথায় রাস্তা দিতে হবে, মানে অবশ্যই আর্ট জানতে হবে এই জিনিসটা পারার জন্য। তো এখন মূলত যারা আর্ট পারে না তারা এই জিনিসটা পারবে না করতে। তো অনেকেই বলে ভাই আপনারা অনেক সুন্দর জিনিস করেন, আমিও করতে চাই শখের বসে। কিন্তু আসলে শখে আসলে এই জিনিসটা করা যাবে না, অবশ্যই আপনার ছোটবেলা থেকে এই আর্টটা পারতে হবে। আমি ছোটবেলায় অনেক সুন্দর ড্রয়িং করতাম, অলওয়েজ 50-এ 50 পাইছি। শিশু থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত তো ড্রয়িং থাকে, 4 পর্যন্ত ড্রয়িং থাকে, তখন আমি অলওয়েজ 50-এ 50 পাইতাম। তখন দেখতাম যে আমি বাকিদের থেকে একটু বেটার করি। তো বাকিদের থেকে যখন বেটার করি তখনই মনে হয়েছে এই জিনিসটা হয়তো আমি বড় হলে একটু ডেভেলপ করতে পারবো, ভালো করতে পারবো। তারপরে আসলে এটা স্টপ হয়ে যায় বলতে ওই 4 পর্যন্তই শেষ, তারপরে আর করা হয় নাই। শেষে আপনার ওই যে প্র্যাকটিক্যালে খাতাটা আঁকানো হয়, ওই প্র্যাকটিক্যাল খাতা আঁকানোর সময় দেখি কিরে আমার তো আর্ট আরো ভালো হয়েছে, আমি কিন্তু এর মধ্যে কোনো প্র্যাকটিস করি নাই। তারপরেও ওই যে বয়সের সাথে সাথে আমাদের যেমন শরীর বাড়ে, আমাদের মেধা, এগুলো সবকিছু বাড়ে, তখন আমি দেখি আমার আর্টটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে। তারপরে আমি ওই যে প্র্যাকটিক্যাল করার পর থেকে আমি আস্তে আস্তে শুরু করি এই জিনিসটা। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড এটাতে না, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমি পড়াশোনা করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারে, তারপরে বিএসসি কমপ্লিট করছি। করার পরে আসলে অনেকে চাকরিতে ঢুকছে, আমার বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল কিন্তু জবে ঢুকে গেছে। তো ঢুকার পরে আমি ভাবলাম আমি কি চাকরিতে ঢুকবো, ফ্যামিলি থেকে অনেক প্রেশার দেয় যে জব কর জব কর জব কর, বিশেষ করে মা প্রেশার দেয়। আম্মু তো প্রেশার দেবে, এটাই স্বাভাবিক, সব ফ্যামিলিতে কিন্তু মাই এটা করে। বাবারা তেমন কিছু বলে না, বাবারা দেখতেছে যেটা করুক সেটা হচ্ছে যে ভালো করলে করুক, কারণ বাবারা বাস্তবতাটা বোঝে, মারা বোঝে না কিন্তু। তো আমার আম্মু বলে যে এটা কি খেলনা বানাইছিস, এগুলো এক পাগলে বানায় আর এক পাগলে কিনে। তো এই ব্যাপারটা এরকম যে জিনিসগুলো বানাচ্ছি দেখতে খেলনা জিনিস মনে হলো, এটা যে কতটা শৌখিন বা কতটা সুন্দর একটা ডেকোরেট আইটেম যে আপনি এক জায়গায় রাখবেন, জিনিসটাকে অনেক সুন্দর করে দেবে, ঘরের শোভা বাড়ায় দেবে, এটা কিন্তু অনেকে বোঝে না। এখন যেহেতু অনেকে কিনতেছে, আম্মু বলতেছে কিরে ভালোই তো, এটা কিন্তু ভালোই চলতেছে, সবাই নিচ্ছে। তখন আম্মু এখন মোটামুটি এটা দেখতেছে যে এটার প্রচলন বাড়তেছে, ভালো সেল হচ্ছে, টাকা পয়সা আসতেছে, এই জন্য আম্মু আবার খুশি যে ঠিক আছে এখন করা যায়। কিন্তু শুরুর দিকে যখন করতাম তখন বলতো যে এগুলা করতেছি, সেগুলার কে নিবে, এইসব জিনিস খেলনা জিনিস এগুলো তো কেউ নিবে না। তারপরে এখন এই জিনিসটা দেখার পরে ফ্যামিলি থেকে মোটামুটি সাপোর্ট দিচ্ছে। আর আমি যেহেতু কখনো চাকরিতে ঢুকি নেই, ইনশাল্লাহ চাকরিতে ঢুকতেও হবে না, যেহেতু আমরা এই কাজগুলো করতেছি। আস্তে আস্তে এগুলো আরো বেশি পরিমাণে ইম্পোর্ট করার চেষ্টা করব। যে আমার টিম মেম্বার বাড়াচ্ছি, অলরেডি আগে 2-3 জন কাজ করতাম, এখন 10-12 জন হয়ে গেছে। তো যত লোক আসবে, ম্যান পাওয়ার যত বাড়বে, তত আমরা প্রোডাকশন দিতে পারবো, তত মানুষের কাছে পৌঁছাতে পারবো, আর আমাদের পরিচিতিটা বাড়বে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
সত্যি বলতে আমি পড়াশোনা করছি এক লাইনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আপনারা জানেন কাপড় রিলেটেড সবকিছু। তো করার পরে ওইটাতে আসলে মানুষ জবের দিকে ঝুঁকে, মানে যেটাতে পড়াশোনা করে অনেকে কিন্তু ওইটাতে যাওয়ার চেষ্টা করে যতই মন না চাক। কিন্তু আমি কি করি, এখন একটা রিস্কি একটা ডিসিশন যে এই কাজটা করব, এখন চাকরি বাকরি করবো না, বাসায় কি হবে না হবে সবকিছু জানে শুনে তারপরও ভাবছি যে না যাই হোক, আগে শখের কাজগুলো কমপ্লিট করি। আমরা দুই ভাই, আমার ছোট ভাইও টুকটাক পারে কিন্তু এগুলো কাজ পারে না, সে আলাদা। তো যাই হোক, তো আমি একাই করি। তো করতে করতে হঠাৎ করে ফ্যামিলিতে বললো এইগুলো বাদ দিয়ে চাকরি বাকরি কর। প্রথম শুরুর দিকে কিন্তু আমি কোনো অর্ডার পাইতাম না, ধরেন 4-5 মাস এরকম গেছে। তারপর আস্তে আস্তে যখন দেখি যে কাজগুলো একটু ভালো ডেভেলপ হচ্ছে, জিনিসটা আরো সুন্দর করতেছি। প্রথম দিকে কাজটা অত ভালো ছিল না, যখন একটু ভালো কাজ করা শুরু করি তখন মানুষের চোখে পড়ে, মানুষ দেখে, অর্ডার দেয়। তারপর আস্তে আস্তে আমার এটা গ্রো করা শুরু করছে। তো শুরুতে আসলে কখনো একটা জিনিস এক ধাক্কায় উপরে উঠা যায় না, এক লাফে গাছে উঠা যায় না, ব্যাপারটা এরকম। সো এইটাই আর কি, শুরুতে একটু কষ্ট হয়েছে ফ্যামিলিগত কারণে, ফ্যামিলিতে অনেক কিছু বলছে যে এগুলো বাদ দিয়ে চাকরি কর। তারপরও আমি এগুলো কন্টিনিউয়াসলি চালাই গেছি যে না, করতে থাকি, ইনশাল্লাহ কিছু একটা তো হবেই। তো হয়ে গেছে অলরেডি, এখন আরো বড় করার প্ল্যান আছে। এটাই আর কি। আসলে মূলত ভিলেজ মডেলটা একটু আনকমন, কারণ এটা সচরাচর কেউ করে না। আমি দেখছি বাংলাদেশে আসলে সচরাচর ভিলেজ মডেলটা কেউ বানায় না। যারা বানায় তারা হচ্ছে আপনার ওই যে আর্কিটেকচার স্টুডেন্টরা, সিভিল ইঞ্জিনিয়ার, তারা কিন্তু বিল্ডিং এর কাজগুলো করে। এরকম টিনের বাড়ি, তারপরে এরকম গ্রামীণ গাছপালা, এগুলো কিন্তু তারা করে না। তো এই জন্য মনে হলো বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমরা একটু চেষ্টা করি যে জিনিসটা ইউনিক একটা আইটেম হবে, যে গ্রাম বাংলার পরিবেশ আপনি এক হাটের মতোই একদম নিয়ে আসতে পারতেছেন, পুরো একটা গ্রামকে আপনার হাতের মাঝখানে। তো এই জন্য এটাই মনে হয়েছে যে এই জিনিসটা যেহেতু কেউ করে না, আমি চেষ্টা করি, মানুষের পরিচিতি দেখি কেমন হয়। তো ভালো একটা রেসপন্স পাইছি। আর শুধু গ্রামের মডেল না, আমরা যে কোনো মডেলই কাস্টমাইজ করে দিতে পারি। অনেকে বলে যে ভাই আমার বাড়িটা ওই জায়গায় নাই, এখন ওই বাড়িটা আমাকে বানায় দিতে হবে, আমরা কাস্টমাইজ করে বানায় দিতে পারবো। অনেক সময় হয় না, বাড়ি ভেঙে নতুন বাড়ি করে, পুরাতন স্মৃতি ধরে রাখার জন্য আমাকে বলে যে আমাকে একটা টিনের বাড়ি বানায় দিতে হবে, তখন আমরা ওই বাড়ির ছবি দিলে আমরা ওই বাড়ি মডেল বানায় দিতে পারি। আমরা বিভিন্ন ধরনের বাড়ি কাস্টমাইজ করি, যেমন এই যে একটা বিল্ডিং এর সাথে একটা টিনের ঘর, এটা দেখতে পাচ্ছেন কত কাছ থেকে কত নিখুঁত ডিটেলসের একটা জিনিস। তারপরে আবার হচ্ছে যে ছনের ঘর, এগুলো অবশ্য অনেক আগের, এগুলো আমরা মডেলের জন্য ব্যবহার করি, মাটির বাড়ির অর্ডার খুব কম আসে। তো এটাই আর কি, আমরা কাস্টমাইজ বাড়ির কাজও করি, প্লাস আমাদের নিজস্ব মডেলও আছে। বিশেষ করে টং দোকান, আমি আপনাদের টং দোকানটা দেখাই। টং দোকানের কাজ চলতেছে, এটা একটা ছোট, এখানে এখনো এটা করি নাই, রেডি করি নাই। ভিতরে অনেক কিছু হবে, কলা জ্বলবে, চিপস থাকবে, বোতল থাকবে, ভিতরে লাইটিং সিস্টেম করবো, লাল আলো জ্বলবে। তো এই টং দোকানের আইটেমটা মোটামুটি মানুষ খুবই বেশি পছন্দ করে, কারণ টং দোকানটা বলতে গেলে চায়ের দোকান, সবাই আড্ডা দেয়। একটা সময় আমরা এই টং দোকান থেকে অনেক খাওয়া দাওয়া করছি, তো ছোটবেলার স্মৃতি মনে করায় দেয় এই টং দোকানটা। তো শুরুর দিকে আমার তেমন আর্নিং ছিল না, তারপর টুকটাক ছিল, হাত খরচ হয়ে যেত। তো প্রথম দিকে আমরা 10 থেকে 12 থেকে এরকম 10 থেকে 20 হাজারের মতো আমাদের প্রফিট থাকতো, এগুলো খরচ বাদ দিই। তারপরে যখন আমার আস্তে আস্তে 1 বছর যায়, 1 বছর না ধরেন বেশি না, 8 থেকে 10 মাস এরকম হবে। তো তারপরে দেখি আমার ইনকাম প্রায় 50,000 কাছাকাছি চলে গেছে। তারপর এটাকে আমি আস্তে আস্তে ভাবি যে আর একটু বেশি করবো। তো কিভাবে বেশি করবো, আমরা প্রোডাকশন বেশি বাড়াইছি, ম্যান পাওয়ার বাড়াইছি, তখন আমরা এটাকে ওই 80 থেকে 90 হাজারের মধ্যে চলে গেছে, প্রায় 1 লাখই বলা যায়। 1 লাখ ক্রস করছে একবার আমি, এই যে গত ঈদে আমার 1,20,000-এর মতো আসলে আর্নিং ছিল, শুধু এইগুলো আপনার মডেল সেল করে। কারণ এগুলো তো অনেকগুলো বানাইতে পারলে তো আমার সেল হবে, সেল হলে টাকা আসবে, ব্যাপারটা এরকম। আমি চাচ্ছি এই জিনিসটা আসলে একজন মানুষের কাছে না দিয়ে 10 জন মানুষের কাছে দেওয়ার, যাতে আমাদের এটার পরিচিতি বাড়ে। এই জন্য আমাদের প্রোডাকশন বাড়াইতে হবে। আসলে আমরা হাতের কাজে বেশি করতে পারি না, এটা বানাইতে অনেক সময় লাগে। ধরেন 2 সপ্তাহ, আমরা 2 থেকে 3 সপ্তাহের উপরে টাইম নেই। আর প্রত্যেকটা মডেলে আমরা 1 সপ্তাহের মধ্যে করে রেডি করি, সেটা আবার ডেলিভারি দিতে হয়। এগুলো ডেলিভারিতেও একটু ঝামেলা হয়, কারণ এগুলো সেন্সিটিভ জিনিস, তাই না? এই ঘরটা আপনার অনেক সেন্সিটিভ জিনিস, চাপ দিবেন ভেঙে যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের অনেক বাবল পলি দিয়ে, পেপার দিয়ে র্যাপ করে, কার্টুন দিয়ে বক্স করে তারপরে দিন আমরা এটা পাঠাই। তো সেক্ষেত্রে আবার ড্যামেজ হলে আমাদেরও একটু ক্ষতি হয়, এটাই আর কি। ইন ফিউচার আমার প্ল্যান আছে একটা দোকান দিয়ে দিব। তো দোকানে দিলে তখন এটা ডিসপ্লেতে সাজায় রাখবো, মানুষ আসবে, দেখবে এই মডেল ভালো লাগতেছে না, এই মডেল ভালো লাগতেছে, দেখে পছন্দ করে নিতে পারবে। আর এখন কাস্টমার যখন অর্ডার দেয়, তারপর আমরা মেক করি, দেন বানায়, তারপরে তাদেরকে ডেলিভারি করে দিই। তো যখন দোকান দিব তখন ইনশাল্লাহ অনেক ভ্যারাইটির জিনিসপত্র রাখতে পারবো, যেটা পছন্দ হবে সেটা কাস্টমার নিয়ে যেতে পারবে। এটা আমার ইন ফিউচার প্ল্যান আর কি, আর একটু বেশি বড় পরিসরে করার। এখন তো আমাদের ছোট পরিসরে অনলাইনে সেল করতেছি, ইন ফিউচার এটাকে আমি দোকানে যদি তুলতে পারি, মানুষ আসবে, দেখবে, পছন্দ করবে, কিনবে, এটাই আমার প্ল্যান। সত্যি বলতে আসলে চাকরি করে আমার মনে হয় না বেশি দূর আগাইতে পারবেন, যদি না বড় চাকরি হয়। আর বাংলাদেশে যেহেতু অনেক বেশি লোক, সেক্ষেত্রে চাকরির বাজারটা খুবই দুর্বল, ঠিক আছে? কারণ আপনার মাত্র 30 জনকে নিতে পারবে, সেখানে আমাদের বেকার আরো অনেক লাইন দাঁড়ায় আছে। এখন 30 জনকে নিয়ে নিলে বাকি জনে কি হবে? তো সেক্ষেত্রে এটাই বুঝতে হবে যে যেহেতু আমাদের কর্মসংস্থানের জায়গা কম, সেক্ষেত্রে আমাদের নিজে উদ্যোগে নিজের স্কিলকে কাজে লাগিয়ে সেটাকে কিভাবে ব্যবসায়িক একটা মাইন্ডে নিয়ে যাওয়া যায়। যেমন আমি আমার যেহেতু আর্ট করতে পারতাম, সেখান থেকে আস্তে আস্তে এদিকে আসছি।
যেমন আপনারা যদি শিল্পী হন, আপনি শিল্পী হয়ে শুধু যদি আপনি চাকরি করেন তাহলে হলো, আপনি একটা শিল্পী মানুষ, আপনি গান গাইতে পারেন, আপনি স্টেজে যায় গান গাবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন। ব্যাপারটা এরকম, যারা অভিনেতা তারা অভিনয় করবে, ঠিক এটাই যে যার যে স্কিলটা আছে সেটা কাজে লাগে, সেটাকে কিভাবে ব্যবসায়িক মাইন্ডে নেওয়া যায় সেটা করবেন, না হলে সবাই চাকরি খুঁজবে, এরকম বেকার বসে থাকবে। তো আমার মনে হয় না চাকরির দিকে আগানোটা উচিত। যারা নিজের স্কিল আছে সেটা কাজে লাগান, আপনি চাইলে ক্ষেত খামার করতে পারেন, এটা সব থেকে বেশি ভালো আমি মনে করি। তো যাই হোক, এইটা হলো মেন কথা যে চাকরি থেকে আমার ব্যবসায়িক এই জিনিসটা বেশি ভালো লাগে। বছরে যদি হিসাব করা যায় সেক্ষেত্রে ভালো ইনকাম হয়, আর এগুলোতে আসলে আমার অনেক বেশি ইনভেস্টও করতে হয়, এই জিনিসগুলো চায়না থেকে ইম্পোর্ট করতে হয়। সেক্ষেত্রে যদি আমি দেখি যে আমার মান্থলি যদি 1 লাখও হয়, 1 লাখ প্লাস হয়, তাহলে বছরে 12 লাখের মতো হয়। কিন্তু আমার যে 12 লাখ টাকা, এই 12 লাখ টাকা অবশ্য থাকে না, আমার সব চলে যায় এইসব কস্টিং এর পিছনে। কারণ আমি যেহেতু এটা স্টার্ট করছি, আমার তো নতুন জিনিস কিভাবে তৈরি করবো সেজন্য আমার একটু ইনভেস্ট করতে হবে। যখন আস্তে আস্তে এটা একটু ভালো কিছু যাব, তখন হয়তো আরো বেশি টাকা ইনকাম করতে পারবো ইনশাল্লাহ। শুরুর দিকে একটু কম হচ্ছে, তারপরে শুরু থেকে বলতে গেলে 8 মাসের মধ্যে 1 লাখ টাকা করা, মানে 1 লাখ মান্থলি করা, এটা কিন্তু খুবই হার্ড একটা ব্যাপার। অনেকেই ভাববে যে চাকরি করে 8 মাসে আমি 1 লাখ টাকা ইনকাম করতে পারবো মাসে, এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় চাকরির ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি নিজে স্কিল কাজে লাগান, ইনশাল্লাহ চাকরি থেকে ভালো ফলাফল পাবেন।